শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কারের নামে জনগণের নির্বাচিত সরকার ও সংসদকে দুর্বল করার কোনো প্রস্তাব বিএনপি মেনে নেবে না। সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংস্কার ইস্যুতে লিখিত বক্তব্য তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দলের পক্ষ। বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে জনমনে আগ্রহ ও প্রত্যাশার পাশাপাশি রয়েছে হতাশা ও উৎকণ্ঠাও। সংস্কার ইস্যুতে দলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ঐক্যমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই দলের প্রতিনিধিগণ ধৈর্য নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন এবং কমিশনকে সহযোগিতা করছেন। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। ৭০ অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ দুই বিষয়ে আমরা ছাড় দিয়েছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিধান বিশ্বের কোথাও না থাকার পরেও ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা সম্মত হয়েছি। ৬টি কমিশনের মধ্যে এখনও পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে আলোচনা হয়নি। তবে র্যাব বিলুপ্ত সহ কমিশনের প্রস্তাবিত প্রায় সব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। মির্জা ফখরুলের মন্তব্য, দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছে তা নিয়ে অচল অবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এমন বহু সংস্কার প্রস্তাবে শুধুই ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি, যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দুরূহ এবং যে উদ্দেশ্যে এসব প্রস্তাব তা অর্জনের সাফল্য প্রশ্ন সাপেক্ষ। মির্জা ফখরুল জানান, দুদক সংস্কার কমিশনের ৪৭টি সুপারিশের মধ্যে ৪৬টিতেই সম্মত বিএনপি। জনপ্রশাসন সংস্কার কমিশনের ২০৮টি সুপারিশের মধ্যে ১৮৭টি প্রস্তাবে সম্মত হয়েছে বিএনপি। ৫টিতে আংশিক এবং ভিন্নমত রয়েছে ৫টি সুপারিশে। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের ৮৯টি সুপারিশের মধ্যে ৬২টি সুপারিশে একমত দলটি। ৯টিতে আংশিক এবং ১৮টিতে ভিন্নমত পোষণ করে যুক্তিসহ পরামর্শ দেয়া হয়েছে। নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের ২৪৩টি সুপারিশের মধ্যে বিএনপি ১৪১টিতে একমত। ১৪টিতে আংশিক এবং ৬৪টিতে ভিন্নমত ছাড়াও ২৪টি বিষয়ে একমত হতে পারেনি বিএনপি। বিএনপি মহাসচিব জানান, সংবিধান সংস্কার কমিশনের ১৩১টি সুপারিশের অধিকাংশতে একমত পোষণ করেছে দলটি। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, ঠিক তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের বিষয়েও বিএনপি তাদের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলনে। কি কারণে তারা একমত নয় সেই যুক্তিও তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। ঐক্যবদ্ধ শক্তি ও সামর্থ্যের সাথে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় বিএনপি দেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচির পথসভায় এমনটা বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মৌলিক সংস্কারে বাধা দেওয়া হলে প্রতিরোধ করে তোলার হুঁশিয়ারি দেন দলটির নেতারা। দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির ৬ষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি রাজশাহীতেও গণসংযোগ ও পথসভা করছে দলটি। জুলাই অভ্যুত্থানে চাঁপাইনবাবগঞ্জে ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্র ছিল শহরের শান্তিমোড়। নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে শান্তিমোড় থেকেই শুরু হয় এনসিপির ৬ষ্ঠ দিনের জুলাই পদযাত্রা কর্মসূচি।
বিভিন্ন সড়ক ঘুরে কলেজ চত্বরে পৌঁছায় জুলাই পদযাত্রা। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে। এ সময় সীমান্ত হত্যাকাণ্ডের কড়া সমালোচনা করেন তিনি। হুঁশিয়ারি দেন সীমান্ত অভিমুখে লং মার্চেরও। শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য, যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল, আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কারে বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে। জুলাই ঘোষণা ও জুলাই সনদের উপর গুরুত্ব দেন নেতৃবৃন্দ। বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাপাইবাসীকে প্রতিরোধ গড়ে তুলবে। পরে শহরের সুপারমার্কেট এলাকায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। এরপর রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়িবহর। জাহিদ হাসান, যমুনা নিউজ। শোকাবহ পরিবেশে হায় হোসেন ধ্বনিতে মুখরিত শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। সকালে হোসেনি দালান থেকে বের হয় এ শোকযাত্রা। মিছিল ঘিরেছিল কয়েক স্তরে নিরাপত্তা। আয়োজকরা জানান, ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসেনের আত্মত্যাগ স্মরণ করতেই তাদের এই আয়োজন। ঢাকার তাজিয়া মিছিলের খবর জানাচ্ছেন মনিরুল ইসলাম, ছবি তুলেছেন শাহরিয়ার কবির সৈকত। নীল সিয়া আসমানে লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া। কাদে কোন ক্রন্দসি কারবালা ফোড়াতে, সে কাদনে আসুয়ানে সীমারেরও ছোড়াতে। জাগো ওঠো মুসলিম, হাকো হাইদরি হাক, শহীদের দিনে সব লালে লাল হয়ে যায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মহররম কবিতার লাইনের মতো ঢাকার পথ যেন মিশেছিল কারবালার প্রান্তরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শহীদ দিবস পালনে পুরান ঢাকার হোসনি দালান থেকে শোক মিছিল বের হয় সকালে। পাড়া মহল্লা অলিগলি থেকে এক এক করে যোগ দিতে থাকে নারী, পুরুষ, শিশু কিশোর। হাই হোসেন ধ্বনিতে মুখরিত হয় চারদিক। এই উত্তপ্ত পিচের রাস্তায় হেঁটে চলেছি একমাত্র উদ্দেশ্য আল্লাহকে রাজি করার জন্য। তার মেয়ে যে কত কষ্ট করলেন, তার জন্য আমাদের বাচ্চাদের ওনাদের উপর সদকা করে দিল। পৃথিবীতে ইমাম হোসেনের নাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, এবং প্রতিটা মুসলমানের দায়িত্ব হলো শোক পালন করা। এটা আমরা ছোট থেকে দেখে আসছি, আমাদের বড়রাও সবাই করে, তার জন্য আমরা এটা পালন করি। এই যে খালি পায়ে আমরা সবাই যাই হোসেন বলতে বলতে, এইটাই। শোক মিছিলে ইমাম হোসেনের বাহন প্রতীকী ঘোড়া আর কবরের আদলে তাজিয়া মোবারক বহন করা হয়। ছুরি বা ধারালো কিছু বহন নিষেধ থাকলেও এবার সেটার ব্যবহার দেখা গেছে। কেউ কেউ ঝরিয়েছেন গায়ের রক্ত। যে অত্যাচার হয়েছে সেটা আমরা যথেষ্ট ঘৃণা করি, তাদের প্রতি লানত জানাই যারা এই কাজ করছে। কারবালার মরুতে ফোরাত নদীর তীরে শহীদ করে দেওয়া হয়, এটারই একটা প্রতিচ্ছবি। এই মেসেজটা আমরা ঘোড়াটাকে এভাবে সাজিয়ে আজকের মানুষকে জানাচ্ছি। মহরম চাঁদের 1 তারিখ হয়, সেই দিন থেকেই আমরা মানি, সেই দিন থেকেই আমরা মাছ খাওয়া বন্ধ করে দেই। মানে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তির জন্যই মাছ খাওয়া বন্ধ করি, সিন্নি করি তাদের নামে। কারবালার ময়দানে ইমাম হোসেনের শহীদ দিবস স্মরণে কয়েকশো বছর ধরে ঢাকায় হয়ে আসছে এই তাজিয়া মিছিল। পুরান ঢাকার বিভিন্ন সরুগলি পেরিয়ে মিছিল আসে আজিমপুরের প্রধান সড়কে। সেই পথ নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে দুপুরের পর ধানমন্ডির জিগাতলায় গিয়ে শেষ হয়। শোকের এই কর্মসূচিতে মুষলধারে বৃষ্টি আসায় যেন এই পরিবেশটি আরও শোকান্বিত করে তোলে ঢাকায়। এখানে অংশ নেয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ বলছেন যে কারবালা প্রান্তরের ওই শিক্ষা এই মুসলিম বিশ্বের মানুষ না নেওয়ায় আজকে মুসলিম বিশ্বের সবাই পশ্চিমা দেশের হাতে নির্যাতিত হচ্ছে, আক্রমণের শিকার হচ্ছে। সেই বিভেদের কারণে আজকে মুসলমানরা অন্যের ধারা নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিনি বলেন, অন্যান্য যারা ইরান বলেন, সবাই। শোক মিছিলে ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণভাবে শেষ হয় 10ই মুহররমের এই আয়োজন। শোকাবহ এই তাজিয়া মিছিল দেখতে রাজধানীর বাইরে থেকেও সমবেত হন অনেকে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র আশুরায় দেশের বিভিন্ন স্থানে বের করা হয় তাজিয়া মিছিল।
স্মরণ করা হয় হিজরি 61 সনের কারবালার হৃদয় বিতারক ঘটনা। শোককে শক্তিতে রূপান্তর আর অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়ের বার্তা নিয়ে তাজিয়া মিছিলে অংশ নেয় শিয়া সম্প্রদায়ের মানুষ। পবিত্র 10 মুহররম সম্মিলিত কণ্ঠে হাই হোসেন রব স্মরণ করছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। শোককে শক্তিতে রূপান্তর আর অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়ের বার্তা নিয়ে খুলনাতে বের হয় তাজিয়া মিছিল। নগরীর আলতাপোল লেনে আঞ্জুমানে পাঞ্জাতনী ইমামবাড়ি থেকে শোক ও মাতমের মিছিল বের করা হয়। শিয়া সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ শোকের ব্যানার, প্ল্যাকার্ড আর ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন। কারবালাতে যে শোকাবহ ঘটনা ঘটেছে এটা ইসলামের ইতিহাসের সবচেয়ে করুণ এবং মর্মান্তিক ঘটনা। হুসাইন আমাদের সর্দার, জান্নাতের সর্দার, তার জন্য আমরা কেন রাস্তায় নামবো না? কারবালা আমাদেরকে শিখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। বন্দনগরী চট্টগ্রামের সদরঘাটের ইমামবাড়া থেকে শুরু হয় তাজিয়া মিছিল। পরে শহরের নিউ মার্কেট ও কোতোয়ালি মোড় ঘুরে আবার ইমামবাড়াতেই শেষ হয় মিছিলটি। মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জালিমের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। এটা আমাদের দায়িত্ব যে যারা দ্বীন ইসলামের জন্য শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করা। নিশ্চিতরূপে তিনি রাসূলুল্লাহর নাতি ছিলেন। হাজারো ভক্ত আর দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি প্রাঙ্গণ। বিভিন্ন স্থান থেকে একে একে জড়ো হয় 30টি কাশেদের দল। লাল কালো নিশান আর কারবালার বিভিন্ন প্রতিকৃতি নিয়ে তাজিয়া মিছিলে অংশ নেন হাজারো ভক্ত অনুসারী। 1921 সালে প্রথম মানিকগঞ্জে এই মহরমের মিছিল শহরে যায় এবং তখন দেবেন্দ্র কলেজ মাঠে না, তখন স্টেডিয়ামে যেত, কখনো কখনো গার্লস স্কুলের মাঠে যেত, যেটা পরবর্তীতে হয়তো বিজয় মেলার মাঠে পরিণত হয়েছে। ঝুম বৃষ্টি উপেক্ষা করে তাজিয়া মিছিল বের হয় যশোরে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে শহরের মুজিব সড়ক, দরটানা মোড়, চৌরাস্তা, আরএন রোড হয়ে শহরতলির মুরলী মোড় ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। এছাড়া বরিশাল সহ বিভিন্ন জেলায় এ উপলক্ষে মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জারিন অর্নি, যমুনা নিউজ। প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে বাংলাদেশ। রাতেই দেশে ফিরছেন ঋতুপর্ণা আফিদারা। ঐতিহাসিক এই অর্জনে বাফুফে অভিনব সংবর্ধনা দেবে বাংলার বাঘিনীদের। আজ দিবাগত রাত 2:30টায় রাজধানীর হাতির জেলার এমফি থিয়েটারে সংবর্ধনার আয়োজন করছে বাফুফে। বাংলাদেশের নারী ফুটবল দল আজ মিয়ানমার সময় সন্ধ্যা 7টায় রওনা হবে। মিয়ানমার থেকে থাইল্যান্ড পৌঁছাবে রাত 9টায়। থাইল্যান্ডে যাত্রা বিরতির পর মধ্যরাত 1:30টায় ঢাকায় পৌঁছানোর কথা লাল সবুজ মেয়েদের। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত 2:30টায় পুরো দল আসবে হাতিরঝিলে। ভুটান লিগ খেলতে পরদিনই ঢাকা ছাড়ার কথা রয়েছে ঋতুপর্ণা মনিকাদের। সব মিলিয়ে পুরো দলকে একসঙ্গে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে আজ রাতেই আয়োজন করছে বাফুফে। কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে দ্বিমুখী অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একদিকে তারা নির্বাচনের তারিখ পেছানোর কথা বলছে, আর অন্যদিকে নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে। রবিবার পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় রিজভী এ মন্তব্য করেন। বলেন, বর্তমান সরকার যেন কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পেছাতে না পারে, এটাই দেশের জনগণের প্রত্যাশা। গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করেছে, কারবালার ইতিহাস তাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনকে কেন আপনারা টার্গেট করেছেন? এদিকে বলছেন পেছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। প্রায় বলা হচ্ছে যে অমুক অমুক কনস্টিটিউয়েন্সিতে সংসদীয় আসনে জামাতের অমুক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে পুরানো পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, জনগণের দাবি জুলাই গণহত্যায় জড়িতদের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে লেভেল প্লেইং ফিল্ড তৈরির মধ্য দিয়ে নির্বাচন, যা হতে হবে পিআর পদ্ধতিতে। অধ্যাপক মুজিবুর রহমান দাবি করেন, যে উদ্দেশ্যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশের জন্ম হয়েছিল তা সফল হয়নি। এখনো মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হয়নি। তিনি বলেন, পতিত সরকারের দোসরদের বিচার নিশ্চিত ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন অধ্যাপক মুজিবুর রহমান।
জনগণের দাবি হচ্ছে অপরাধীদের বিচার হতেই হবে, জনগণের দাবি হচ্ছে আগে সংস্কার হতে হবে, স্থানীয় নির্বাচন হতে হবে, পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে, আর লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে সেই জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে। আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসডিপি। রাজধানীর ইস্কাটনে দলটির কার্যালয়ে ঘোষণাপত্র 5 এবং 7 দফা কর্মসূচি উন্মোচনের মাধ্যমে শুরু হয় দলটির যাত্রা। দলটির নেতারা জানায় মুক্তিযুদ্ধের আদর্শ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং 2024 সালের গণঅভ্যুত্থানে প্রকাশিত বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করে তারা একটি গণতান্ত্রিক, সেকুলার এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করবে। ঘোষণাপত্রে বলা হয়, বর্তমান এককেন্দ্রিক ক্ষমতার বিরুদ্ধে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর দাবি জানাচ্ছে দলটি, যেখানে নিম্নকক্ষ হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং উচ্চকক্ষ গঠিত হবে পেশাভিত্তিক প্রতিনিধিদের দ্বারা। তারা আরও জানায়, নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রত্যেক রাজনৈতিক দলকে ন্যূনতম 40% নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। দলটি দাবি করে, তারা কর্পোরেট কিংবা সামরিক অভিজাত গোষ্ঠীর প্রতিনিধি নয়, বরং কৃষক, শ্রমিক, দিনমজুর, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় রাজনীতিতে এসেছে। নেতারা জানান, খুব শিগগিরই জেলা উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তারে কাজ শুরু করবে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। এই বাহিনীকে সকল ক্ষেত্রে আইনের সুশাসন জারি রাখার রক্ষা কবচ হিসেবে গড়ে তোলা হবে। ঔপনিবেশিক মডেলের আমলাতন্ত্র সংস্কার করে জনবান্ধব, গতিশীল, আধুনিক জনপ্রশাসন গড়ে তোলা হবে। তো আমরা যে সমস্যাগুলো অনুভব করি এবং সমাধান মনে করি, তারই আলোকে এই প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। রাজনৈতিক দলগুলো যাই বলুক, যত কিছুই করুক, ভোটের মাঠে মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি। তাই মব কালচারের মাধ্যমে সেই জনপ্রিয়তা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দুপুরে প্রেস ক্লাবে 2018 সালে বিএনপি নেতা ফারুকের উপর হামলায় জড়িতদের আটকের দাবিতে করা আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। আওয়ামী লীগ আমলের সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বিএনপি, কিন্তু প্রতিশোধ স্পৃহা না রেখে জনগণের কল্যাণে কাজ করার কথা বলেন তিনি। বলেন, এখন সুযোগ দেশ করার, ভাঙার নয়। কেউ কেউ এইটা ওইটা বলছেন, কথা বলছেন, বিশাল বিশাল সভাও করছেন, কিন্তু ভোটের কথা যদি বলেন, মানুষের কথা যদি বলেন, তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। রাজনীতি কর্মীকে বুঝতে হবে, এখন আমার দেশ গড়বার সময়, এখন দেশ ভাঙবার সময় নয়। আর বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের কাছে আমি এই কথা বেশি করে বলবো যে বিভিন্ন জায়গাতে মব কালচারের কথা আসে, এগুলো করা যাবে না। দেশে ডেঙ্গু শনাক্তের সংখ্যা 12,000 ছাড়ালো। জানুয়ারি থেকে এই পর্যন্ত মৃত্যু হয়েছে 45 জনের। 42 জেলার হাসপাতালে রোগী ভর্তি আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, গত এক সপ্তাহেই 2,500-এর বেশি রোগী ডেঙ্গু শনাক্ত হয়েছে। ব্যবস্থা না নিলে আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ হবে ডেঙ্গু পরিস্থিতি, সতর্ক করছেন কীটতত্ত্ববিদরা। সারা দেশেই বেড়েছে জ্বরের রোগী, বাড়তি চাপ হাসপাতালগুলোতে। বরিশাল বিভাগের অবস্থা বেশি নাজুক। জ্বরের রোগীদের অনেকেই ডেঙ্গু আক্রান্ত, প্রতিদিন শনাক্ত 300-র মতো। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি বরগুনায়, 3,000-এর বেশি রোগী শনাক্ত আর মৃত্যু হয়েছে 6 জনের। জুনে প্রায় 6,000 মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহেই শনাক্ত 2,500-এর বেশি। সহ্য করার মতো কিছু খাওয়া যায় না। আজকে এক সপ্তাহ যাবত কিছু খাইনি, মানে মুখ দিয়ে কিছু খাইনি, পানিও খেয়ে রাখতে পারিনি। বৃহস্পতিবার রাত্রে থেকে জ্বর, প্রচুর জ্বর 104, আজকে মাপা হয়েছে 104, এবং শরীর ব্যথা, মাথার যন্ত্রণাটা খুব বেশি। এটা জ্বরটা অনেক ভয়ানক, বাবা রে বাবা, এটা যে শরীরের কি অবস্থা করে এটা বলা যায় না। প্রচুর ডেঙ্গু হচ্ছে, কিন্তু এলাকায় এটার বিরুদ্ধে কোনো সরকারি কোনো পদক্ষেপ নেই। সরকার যদি পদক্ষেপ নিতে পারে অবশ্যই এটা আরও ভালো হবে। জ্বরের রোগীদের অনেকে অবহেলায় দেরিতে হাসপাতালে যান। তাদের বড় একটা অংশ পড়েন জটিলতায়। গত 36 দিনে মৃত্যু হয়েছে 22 জনের। আপনি যত দ্রুত ডায়াগনোসিস করবেন, আপনি তত দ্রুত সেভ করতে পারবেন। সিভিয়ার ভমিটিং, কনশাসনেস, এলোমেলো কথা বলছে কিনা, বা স্পেসিফিক কোনো ধরনের কিডনির সমস্যা তৈরি হচ্ছে কিনা, লাল প্রস্রাব, পায়খানা, কোথাও কোনো রক্তপাত আছে কিনা, এগুলো যদি কিছু চোখে পড়ে তাহলে পেশেন্টটার ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে। দেশে মশা মারার আয়োজন নেই বললেই চলে। বিপরীতে ঝিরঝিরে বৃষ্টি ও অনুকূল তাপমাত্রার কারণে এডিস মশার বিস্তার বাড়ছে।
ফলে আগামী ৩ মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশ বাড়বে বলে সতর্ক করছেন কীটতত্ত্ববিদেরা। ফরকাস্টিং মডেলে আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। বিশেষ করে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা এবং বরিশাল এই কয়েকটি জেলার পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। দেশে ডেঙ্গুর সঙ্গে বাড়ছে চিকুনগুনিয়াও। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার বাংলাদেশিরা কেউ জঙ্গি নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে ফেরত ৩ জনকে অ্যান্টি টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করলেও উপদেষ্টা বলছেন তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়। এদিকে সাম্প্রতিক সময়ে মবের ঘটনা বেড়েছে বলেও স্বীকার করেন উপদেষ্টা। জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ। এদের মধ্যে ৩ জনকে ইতিমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় দাবি করেন মালয়েশিয়ায় গ্রেফতারকৃতদের কেউই জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৩ জনকে দেশে পাঠানো হয়েছে। বর্তমানে তারা জেল হাজতে আছেন। ওখান থেকে ৩ জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই ৩ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় শিল্পাঞ্চল পুলিশের হেডকোয়ার্টার পরিদর্শন করেন। সেখানে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। কতজন সেই পর্যন্ত? মাত্র ৫০০। দুপুরে উত্তরা পূর্ব থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে দেশে মবের ঘটনা বেড়েছে বলে স্বীকার করেন তিনি। মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই ২-৩ দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, তবে তারা প্রস্তুতি নিচ্ছেন। ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে, সবার প্রস্তুতি যদি হয়, ৪টার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। লালমনিরহাটে থানায় হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। সকালেও স্পিডে বলছি যে তাদের ধরার জন্য। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন ও সরকারি বরাদ্দে বৈষম্যের অভিযোগে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কঙ্কন চাকমাকে অপসারণের দাবি জানিয়েছে মারমা সচেতন নাগরিক সমাজ। সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মারমা সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, সুপ্রদীপ চাকমাকে আওয়ামী লীগ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রকল্প বন্টন ও বরাদ্দে মারমা ও ত্রিপুরা সহ অন্যান্য সম্প্রদায়ের সাথে বৈষম্যের অভিযোগ তোলেন তারা। পাশাপাশি আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের প্রকল্প দিয়ে পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। পার্বত্য চট্টগ্রামের বৈষম্য দূর করতে ৭ দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে মারমা সচেতন নাগরিক সমাজ। সুপ্রদীপ চাকমা আমরা পদ থেকে অপসারণ করতে চাই। দ্বিতীয়ত, কঙ্কন চাকমা যুগ্ম সচিব পদ থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, না হলে আমাদের পার্বত্য চট্টগ্রামে বৈষম্য দূর হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSTS আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি। জামায়াত নেতা আরও বলেন, নির্বাচিত সরকার দেশের অনেক সমস্যাই দূর করতে পারে, আর সেই লক্ষ্য অর্জনে পূর্বের মতো কোনো যেনতেন নির্বাচন চায় না জামায়াত। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশে এখন যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে তা থেকে বেরিয়ে আসতে সবচেয়ে জরুরি জাতীয় নির্বাচন ও নির্বাচিত সরকার। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে আবারও গণ অভ্যুত্থান ঘটতে পারে। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেইনড, সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই। আর জেনাতন ইলেকশন যদি কেউ চান, আমরা
তাদেরকেও চাহিদা। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার প্রধান বিষয় হচ্ছে দেশে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা। সেনাবাহিনী যদি এই ইতিমধ্যে যে নির্বাচন নিয়ে তার যে অবস্থান, একটা দ্বন্দ্ব যেটা আমরা তৈরি করছি, এটা আমাদের কারোর জন্য ভালো হবে না। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর হত্যা করা হয়েছে শিশুটিকে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত নয় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে আটক করা হয়েছে দুজনকে। নিখোঁজের একদিন পর মসজিদের দ্বিতীয় তলা থেকে উদ্ধার হয় মাদ্রাসা শিক্ষার্থীর বিবস্ত্র মরদেহ। শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাবলিপাড়া জামে মসজিদে পড়তে যায় শিশু শিক্ষার্থীরা। দ্বিতীয় তলায় উঠে দেখতে পায় ওই শিশুর গলায় কাপড় পেঁচানো মরদেহ। শিশুদের চিৎকারে এগিয়ে আসেন ইমাম। খবর দেয়া হয় পরিবারকে। বড় বোনকে দেখে আপনার যে উপরে দেয়া শরীরে সারা উলঙ্গ, আর আপনার গলাটা বান্ধা ওই শরীরের মধ্যে বান্ধা রাখছে, একবার সারা শরীর উলঙ্গের অবস্থা আছে। আর ওনার যে পরনের যে পায়জামা দিয়া অতীতে আমাদের মুরব্বী থেকে এই পর্যন্ত এই ধরনের নগ্ন ঘটনা হয় নাই। আমরা এর সুষ্ঠু এবং ন্যায় বিচার দাবি করছি। আমি দেখেছি কেন মারছি, হুজুর আমার অনুমতি দিতে আপনি মা যান মসজিদে, অসুবিধা নাই, আপনি যান। স্বজনরা জানায় শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয় পঞ্চম শ্রেণীর ওই মাদ্রাসা শিক্ষার্থী। এরপর থেকে খোঁজ মিলছিল না শিশুর। দিনভর চলে খোঁজাখুঁজি। আশপাশের এলাকায় মাইকিংও হয়। অভিযোগ, ধর্ষণের পর হত্যা করা হয়েছে শিশুটিকে। ঘুমের থেকে দুসমুসে উঠে পরে আমার পোলাপানও গেছে, এই ভাইও গেছে, আমিও গেছি। গিয়া তো মসজিদের ভিতরে এই চিল্লাচিল্লি পরে লাশ বাড়িতে আনছে। আইনের লোকের কাছে আমি এই বিচারটা চাই। পুলিশ জানায় ধর্ষণের বিষয় নিশ্চিত নয় তারা, তবে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে হেফাজতে নেওয়া হয়েছে। গত রাতে 2টার দিকে ভিকটিমের মা এসে নিখোঁজ ডায়েরি করে যায় থানায়। বাহ্যিকভাবে দেখে আসলে বোঝা যাচ্ছে না, সেটা আমাদের গাইড থেকে আসতেছে সিআইডি থেকে। তারা আশা করে আরেকটু ভালোভাবে যাচাই করা সম্ভব হবে এবং ফাইনালি ডিসিশন পাওয়া যাবে পোস্টমর্টমের পরে। আর প্রাথমিকভাবে আমরা দুইজনকে নিয়ে আসছি তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চায় স্বজন ও স্থানীয়রা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন আশরাফ আলী ও মুসাম্মত নিহার। এই ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আবুল কাসেমকে আটক করেছে পুলিশ। সময় তখন রবিবার ভোর 5টার মতো। প্রতিদিনের মতোই খিলক্ষেতের বনরূপা সংলগ্ন এলাকার পাশের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 পরিচ্ছন্নতা কর্মী আশরাফ আলী ও নিহার। উল্টো দিক থেকে হঠাৎই দ্রুত গতিতে আসা কাভার্ড ভ্যান চাপা দেয় তাদের। চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় 17 নম্বর ওয়ার্ডের 2 পরিচ্ছন্নতা কর্মী। ময়লার গাড়ি ওরা ঠেলে লয়ে যাইতেছে ঝাড়ু দিয়ে দিয়া, তখন এক লোক পিছে যে ছিল ফালতু উঠতে গেছে, আর 2 জন ঘটনাস্থলে ওইটা আগে একজন চাক্কার নিচে আর একজন চাক্কার বাইরে। কাজ করতে করতে হঠাৎ করে একটা গাড়ি মাইরা দিল, তো তখন দেই যে কিরে শব্দ হইলো, পরে দিই যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর লোক খুঁজি, লোক পাই না। পরে তাকায়া দেখি যে উনি চাকার নিচে দুজনে পড়ে আছে। নাহার মহিলার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আর বেটার 2টা মেয়ে, একটা পোলা বউ চাকরি করে, মেয়েও চাকরি করে, এই বেটাও চাকরি করে। খিলক্ষেত থানা পুলিশ জানায় মূল সড়কের পাশেই পরিচ্ছন্নতার কাজ করছিল তারা। ঘটনাস্থল থেকে আটক করা হয় ভ্যান চালককে। কাজ করার সময় কাভার্ড ভ্যান এসে তাদের উপর তুলে দেয়। ঘটনাস্থলে 2 জন মৃত্যুবরণ করে। আমরা শুনতে পেয়ে ঘটনাস্থলে যাই, কাভার্ড ভ্যান এবং ড্রাইভারকে আটক করি। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পুলিশ। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নানা আয়োজনে পবিত্র আশুরা পালন করছেন সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেইন রহমাতুল্লাহ আলাইহি শাহাদাতের মর্মান্তিক ঘটনা স্মরণে শোকের মাতমে দিনটি পার করছে শিয়া সম্প্রদায়। ইরাকের কারবালার প্রান্তর থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল।
ইরান, সিরিয়া সহ বিভিন্ন দেশে শোক মিছিলে অংশ নেয় লাখ লাখ মানুষ। শিয়া অধ্যুষিত সব এলাকাতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। শোকের এই কাফেলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসেইন রহমতুল্লাহ আলাইহির শাহাদাত স্মরণে 61 হিজরির 10 মুহররম ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন তিনি। সেই মর্মান্তিক ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায়ের মাতমের রীতি চলছে হাজার বছর ধরে। শোকাবহ দিনটিতে প্রতি বছরের মতো এবারও ঐতিহাসিক কারবালা ময়দান থেকেই বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল। অংশ নেয় লাখ লাখ মানুষ। কেবল ইরাক নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই শোক মিছিলে যোগ দিতে আসে বহু মানুষ। রীতি অনুসারে ইমাম হুসেইন রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফে জড়ো হয়ে মাতম করেন শিয়া মতবাদের অনুসারীরা। শিয়া প্রধান দেশ ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় উদ্যোগে হয় বিশাল তাজিয়া মিছিল। শোকের মাতমে কারবালার হৃদয় বিদারক ঘটনা স্মরণ করেছে গোটা ইরানবাসী। তাজিয়া মিছিলের আয়োজন ছিল ভারতের দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি স্থানে। এছাড়া পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন, লেবানন, আফগানিস্তান, কুয়েত, নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের মানুষ অংশ নেন আশুরার আনুষ্ঠানিকতায়। 4 খলিফা পরবর্তী যুগে মুয়াবিয়ার মৃত্যুর পর চুক্তির শর্ত ভঙ্গ করে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করে ইয়াজিদ, যা নস্যাতে ইরাকের কুফার উদ্দেশ্যে রওনা হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মহানবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ইমাম হুসাইন। পথিমধ্যে ফোরাত নদীর তীরে তার কাফেলাকে অবরুদ্ধ করে ইয়াজিদ বাহিনী। অসম যুদ্ধে বীর বিক্রমে লড়াই করে পরিবারসহ শহীদ হন ইমাম হুসাইন। ডরথি তাসরিন, যমুনা নিউজ।